হ্যাপি উইথ মোহিনীর বিশেষ বিভাগ গল্পকথা। আর এই গল্পকথার বিশেষ আকর্ষণ বিভিন্ন রকমের গল্প, কখনো ভুতুড়ে, কখনো রোমান্টিক, আবার কখনো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য এখানে গল্প অডিও স্টোরি শোনানো হয়। আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পের নাম সব জানলেই বিপদ। গল্পটি লিখেছেন নতুন লেখক অভিষেক দেবনাথ। গল্পটিতে কণ্ঠ দিয়েছেন মোহিনী পাল। শুরু হচ্ছে সব জানলেই বিপদ। লেখা তো অনেকদিন আগেই শুরু করেছিলাম, কিন্তু মাঝে কোথাও যেন হারিয়ে গেল। মাঝে একটা বড় দুর্ঘটনায় আমার প্রায় মৃত্যু সজ্জা অবস্থা। ডাক্তার মালিনী আমার পূর্ণ জন্ম দিয়েছেন। তবে এই দুর্ঘটনায় আমার সামান্য কিছুদিনের জন্য মস্তিষ্কের বিকৃতি হয়েছিল। হাসপাতাল থেকে ফেরার পর ছোট করে কাউকে দেখে চিনতে পারিনি, মনে হয়েছিল এরা করা বাবা। কোথায় এলাম আমি? আমার সত্যি অবাক লাগছিল যে আমার একটা ভরা সংসার আছে, বৃদ্ধ বাবা মা আছে, একজন সুন্দরী স্ত্রী ও একটি ছোট 5 বছরের মেয়ে আছে। আমার স্মৃতিতে তখন একটাই চিত্র আর একটাই নাম, মালিনী। এমন অপরূপ সুন্দর তার মুখ আর এমন সুন্দর মায়া ভরা চোখ আমি আজীবন কখনো দেখিনি। যখন আমি হাসপাতালের বিছানায় ছিলাম, কত মানুষ রোজ আমার সঙ্গে দেখা করতে আসতো, অনেকক্ষণ বসতো, নিজের মতন করে কথা বলতো, আমি উত্তর দিতাম আমার অচেনা মানুষের মতন। আমি তাকিয়ে থাকতাম শুধুমাত্র ওয়ার্ডের দরজার দিকে। এই বুঝি মালিনী দরজা দিয়ে ঢুকে আসবে আর আমায় জিজ্ঞাসা করবে, কেমন আছো স্যানাল? আমি যে কোনটা মেনে নেব আর কোনটা নয় তখন আমার মাথায় ছিল না। কখনো এই পরিবারের সকলের চোখের দিকে তাকিয়ে মনে হতো, হ্যাঁ এটাই আমার সত্যি, এটাই আমার পরিবার। একদিন সম্পূর্ণ শরীর ঠিক হয়ে গেলে আমায় এদের কাছে ফিরে আসতে হবে। কিন্তু আমি মনে প্রাণে চেয়েছি এমনটা যেন না হোক, আমি যেন সম্পূর্ণ ঠিক না হয়ে যাই, যাতে আমি মালিনীকে কোনদিনও হারিয়ে ফেলতে না পারি। একদিন আমি হাসপাতালের পোশাক পরে দরজার বাইরেই নিস্তব্ধ করিডোরে ঘুরে বেড়াচ্ছি, আচমকা একটা হাত কাঁধে এসে পড়ল। আমি প্রথমে ভেবেছিলাম এই নিশ্চয়ই মালিনী হবে। আমি সেই নামে ডেকে ঘুরে দেখি সে নয়নকেও। এই সেই মহিলা যে আমার স্ত্রী হওয়ার পরিচয় দিচ্ছে। আমি করিডোরের চেয়ারে গিয়ে বসলাম, উদাস মন আমায় যেন পাগল করে দিচ্ছে। সে কি যেন পাশে বসে বলে চলেছে, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কি নাম আপনার? আর কেন আসছেন রোজ রোজ আমায় বিরক্ত করতে? সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবলো আমি বুঝি ইয়ার্কি করছি। কেন আমায় স্পর্শ করছেন আপনি? দেখে তো কোন ভদ্র বাড়ির মহিলা বলেই মনে হচ্ছে। সে কান্না ভরা গলায় উত্তর দিল, কেন এমন করছো? আমি তোমার স্ত্রী পূজা। তুমি এমন করো না, আমাদের একটি ছোট মেয়ে রয়েছে। কথা শেষ হয়ে আমি উঠে আসার আগে আচমকা সামনে তাকিয়ে দেখি মালিনী কখন জানি এসে দাঁড়িয়েছে। আমি চেয়ার ছেড়ে উঠে যাওয়ার আগে সেই মহিলা উঠে তার কাছে ছুটে গেল। আমার রাগ হলো, কি বলছে তাকে? আমার মালিনীকে সে কি ভুল বোঝাতে চাইছে? সে কি বলবে আমার কাছে যেন সে আর না আসে? আমি চেয়ারে বসতে পারলাম না, উঠে মালিনীর দিকে রাগ চোখে তাকিয়ে নিজের বেডে চলে গেলাম। আমি জানি না কেন মালিনী এই পাগল মানুষগুলোর সাথে কথা বলছে। আজ তাকে আমি বলে দেব সে যেন আর এই মানুষগুলোর সাথে কথা না বলে। সেদিন যদি বুঝতাম যে সেই দেখা আমার মালিনীর সাথে শেষ দেখা, তবে তাকে দু চোখ ভরে দেখতাম। আমি বেডে শুয়ে অপেক্ষা করতাম যে সে আসবে আমার সঙ্গে দেখা করতে, হাসি মুখে কথা বলবে, কিন্তু সে এল না। আমি সেই রাতে এতটুকু ঘুমোইনি, জেগেছিলাম যাতে রাতে যদি কোন সময় মালিনী আসে তবে আমি তার সঙ্গে দেখা করব, কথা বলবো। কিছুদিনের আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু আমি রোজ নানান বাহানায় থেকে গেছি। সুস্থ শরীরকে অসুস্থ করেছি শুধুমাত্র মালিনীর অপেক্ষায়। সবাইকে জিজ্ঞাসা করেছি সে কখন আসবে, কেউ কোন উত্তর দেয়নি। বা মিথ্যে কথা বলেছে আর নাকি সে আসবে না। বাধ্য হয়ে গোটা 2 মাস পর আমায় বাড়ি ফিরতে হয়েছে। বাধ্য হয়ে এই পরিবারকে আমার পরিবার বলে মনে করতে হয়েছে, এই ছোট শিশুকে আমার মেয়ে বলে মেনে নিতে হয়েছে। আর কোন দিনও যে মালিনীকে দেখতে পাবো কি না জানি না, এমনকি ওর হাসি ভরা মুখ দেখতে পাবো বলে আর মনে হয় না। আর কেউ হাসপাতালের 17 নাম্বার বেডে আমায় সে পাবে না, হয়তো অন্য কেউ থাকবে সেখানে, কিন্তু এই স্যানাল সাহা আর থাকবে না, আর আমার মতন করে মালিনীর খোঁজ নেবে না। দাড়ি
অনেকটা সময় কেটে গেছে, হয়তো ভুলে গেছে এত বড় দুর্ঘটনার কথা, তবে মনে রয়েছে হাসপাতালের সেই মালিনীর হাসি, সেই সাদা অপ্রণ পরা মালিনীকে। সেও বুঝি আর মনে করে না। এখন সকাল সন্ধে বাড়িতেই কেটে যায়। পূজা আমার জন্য যত্ন করে, রান্না করে, ছোট মেয়ের বাবা বলে ডাকার বৃদ্ধ বাবা মায়ের তার ছেলের প্রতি স্নেহ। বাইরে যাওয়ার মধ্যে মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া ছাড়া আর বেরোনোর কোন কারণ নেই। এমনি একটা শুকনো দিনে পরিষ্কার আকাশে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, আচমকা এক ব্যক্তির সঙ্গে দেখা। সে বুঝি আমায় চেনে, তবে আমি তাকে চিনি না। লোকটা আমারই মতন বয়স, তবে একটু বেশি বয়স লাগে। মাথায় টাক পড়ে গিয়েছে, শরীরে হালকা একটা মেদ আছে। সেও তার ছেলেকে স্কুলে ছাড়তে যাচ্ছে। আমার সামনে দাঁড়িয়ে বলল, আর সানালদা কবে ফিরলেন? কতদিন দেখা নেই যে। উদ্ধৃতি চিহ্ন। আমার মেয়ের দিকে তাকিয়ে বলল, কি পুচকি মেয়ে, তোমার মা এখন কেমন আছে? দেখ, এখন তো তোমার বাবা এসে গিয়েছে। কথাটার কোন মানে বুঝতে পারলাম না। মা ঠিক আছে মানে কি হয়েছিল পূজার? আর আমি বা কোথায় গেছিলাম? সে কি আমার হাসপাতালের কথা বলছে? কি বলছেন কি মশাই? ওর মার কি হবে? হয়েছিল তো আমার। ছিলাম তো আমি হাসপাতালে। উদ্ধৃতি চিহ্ন। লোকটার মুখ থেকে হাসিটা যেন মুছে গেল। লোকটা ক্যাবলার মতন আমার দিকে তাকিয়ে আছে। কিছু না বলে তার ছেলের হাত ধরে স্কুল গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। আমার বুঝি তখন বোকার মন, কিছুই বুঝি না, ভাব যা হলো তা যেন পাগলের প্রলাপ বলে মনে করে উড়িয়ে দিলাম। আবার দিন দুই পরে এমনই স্কুলের সামনে লোকটার সঙ্গে আবার দেখা। আমি হেসে সামনে গেলেই সে যেন আমায় বা দখেতে পাওয়ার ভাব করে চলে গেল। আমি বাইরে অপেক্ষা করলাম। সে ব্যক্তি ছেলেকে ছেড়ে স্কুলের গেট দিয়ে বেরোতেই ধরলাম। দাদা, এই ব্যাপার, আমায় দেখে পালাচ্ছেন কেন? লোকটা আবার আমায় অবাক করে দেওয়ার মতন কথা বলল। একই চোখ, একই মুখ, একই শরীরের দুটো মানুষ হয় পৃথিবীতে, তা শুনেছেন তো? আপনাকে দেখে বুঝলাম এ কথা মিথ্যে নয়, সত্যি। উদ্ধৃতি চিহ্ন। আমি আবার কি কার মতন? ধুর মশাই, আমি আপনার কথা বুঝতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। লোকটা রেগে গিয়ে যেন বলল, বাড়িতে আপনার কোন ছবির সঙ্গেই নিজেকে মিলিয়ে রেখেছেন? থাকলে কালো নিয়ে আসবেন। সত্যি খেয়াল হলো বাড়িতে একটাও ফ্যামিলি ফটো নেই। সব বাড়িতেই দেয়ালে বা আলমারির ওপর একটা ফ্যামিলি ছবি থাকে। আমাদের ঘরেও থাকার কথা কিন্তু নেই, একটাও নেই। ঘরে ফিরে পূজাকে ডেকে জিজ্ঞাসা করলাম, পূজা, তুমি আমায় সত্যি করে বলো তো আমার কি হয়েছিল? আমার কেন পুরনো কথা মনে পড়ছে না? আর আমাদের দুজনের কোন ছবি নেই কেন ঘরে? সে আমার দিকে তাকিয়ে রইল, আমার গালে হাত দিয়ে বলল, আমার তো এখন অনেক কাজ, সে সব পরে বলবো। উদ্ধৃতি চিহ্ন। আমি জেদ করে বললাম, না, আমার এখনই উত্তর চাই। আমার আগের কোন ছবি নেই কেন? ছবি থাকবে না কেন? আমাদের বিয়ের ছবি, আমাদের ঘুরতে যাওয়ার ছবি সব রয়েছে। উদ্ধৃতি চিহ্ন। সত্যি সে সব ছবি বের করে দেখালো, কিন্তু আমার যে কোন কিছুই মনে পড়ল না। এসবই যেন আমার কাছে নতুন লাগছে। তবে লোকটা এমন বলল কেন? সে নিশ্চয়ই পাগল, তাই ওসব কথা বলছে। কালকে ওকে নিয়ে গিয়ে দেখাবো আমাদের একটা ছবি। তারপর মাঝে জ্বরে পড়েছিলাম, প্রায় এক সপ্তাহ ঘর থেকে বেরোতে পারিনি। ঠিক হওয়ার পর যখন গেলাম তখন আবার লোকটার সঙ্গে দেখা। এবার আমি তাকে আমার আর পূজার ছবিটা দেখলাম। সে হেসে আমার সত্যি মিথ্যে যে কেমন যেন আকাশে উড়িয়ে দিল। বললাম, না, এক পৃথিবীতে হুবহু এক মানুষের মতন দুটো মানুষ থাকে। আমাদের সানালদা রমতন দেখতে বটে, তবে তুমি নয়, অন্য কেউ। উদ্ধৃতি চিহ্ন। স্কুল থেকে বাইরে একটা চা দোকানে তাকে সঙ্গে নিয়ে চা খেতে খেতে কথা বললাম। ক্ষমা করো ভাই, তবে তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তবে আমার যে পুরানো কোনো কথাই মনে পড়ছে না। তবে আমার মনে হয় এরা বুঝি আমার মানুষ নয়। উদ্ধৃতি চিহ্ন। সে কি করে হবে? সানালদা তো মারা গিয়েছে ট্রেন দুর্ঘটনায়। সে কি বিভৎস দুর্ঘটনা! কত হাজার মানুষ চাপা পড়ে প্রাণ হারিয়েছে। আহারে, আমরাই তো কজন মিলে সানালদাকে মৃত অবস্থায় নিয়ে গেলাম, শ্মশানে নিয়ে গেলাম। বন্দির তো খুব খারাপ অবস্থা হয়ে গেল, সারা দিন কান্না করছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে। কিছুই তো মেনে নিতে পারেনি সে মরে গিয়েছে। তবে আমি কে? আমি কি করে বলবো ভাই? আমার সাহায্য করো ভাই, আমার সত্যি জানাটা খুব দরকার। উদ্ধৃতি চিহ্ন। আমি আর এর জন্য কি করতে পারি? ডাক্তার দেখাও।
এখানে বিশ্বাস ডাক্তার আছে কি? সব বলে না, ব্রেনের ডাক্তার দেখাতে পারেন। সব যেন পরিষ্কার হয়ে আসছে। আমার মন যেন কি একটা পেটে উত্তাল হয়ে উঠেছে। আমার মন সত্যি জানতে চায় না, শুধু জানতে চায় তার অতীতটা মালিনীর সঙ্গে জড়িয়ে আছে। দিন 7 মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার বিশ্বাস এর কেবিনে গিয়ে হাজির। আমি বললাম তাকে যে আমার একটা বড় দুর্ঘটনায় সমস্ত স্মৃতি হারিয়ে গেছে, তারপর থেকে এই সব হচ্ছে। উনি আমায় বললেন আমার একটা থেরাপির মাধ্যমে পুরনো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমি বাড়িতে না জানিয়ে এসেছিলাম, জানালে হয়তো পূজা আর আমায় আসতে দিত না। লম্বা চেয়ারে শুয়ে আমার মাথায় একটা গোল চাকতির মতন কি একটা পরিয়ে দিল। তারপর জানি না কি হয়েছিল। গোল চাকতিটা পোড়ানোর পর একটা ইলেকট্রিক শক্তি যেন কাজ করছিল। ডাক্তার বিশ্বাস আমায় একটা হালকা ঘুমের ইনজেকশন দিয়েছিল যাতে কোন রকম ব্যথা অনুভব না হয়। তারপর আর খেয়াল নেই। ডাক্তার বিশ্বাস কখন যে আমার মাথা থেকে ওই গোল চাকতিটা সরিয়ে আমায় চেয়ারে শুয়ে দিয়েছে আমার খেয়াল নেই। ডাক্তার বিশ্বাসকে জিজ্ঞাসা করতে উনি বললেন গোটা প্রসেসটা হতে সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট, তবে আমার মনে হয় একটা গোটা দিন নষ্ট হয়েছে। আমি যখন মোটামুটি একটা জ্ঞান ফিরে পাওয়ার মতন অবস্থায় তখন ডাক্তার বিশ্বাসকে জানতে চাইলাম কি ঘটল ব্যাপারটা। উনি বললেন, আপনার সমস্ত কথা আমি রেকর্ড করে রেখেছি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি আগামীকাল আপনাকে সব জানাবো। আমি বাড়ি ফিরে এলাম, মনের মধ্যে একটা তীব্র উত্তেজনা চলছে। তাছাড়া ঘুমের ওষুধের জন্য একটা নেশা ভাব ছিল। জানতে পারলাম পরের দিনটা ছিল সোমবার, সপ্তাহের প্রথম দিন। আমি জানতে চাই ঠিক ঘটেছে কি আমার সাথে, আমি কি আদেও এই পরিবারের কেউ নাকি আমার অন্য কোন পরিচয় আছে। ডাক্তার বিশ্বাস এর চেম্বারে ঢুকতে গিয়ে পা থামাতে হলো। ভুলটা আমারই, বিনা অনুমতিতে ভেতরে ঢুকতে যাচ্ছিলাম। আমি জানতাম না ভেতরে কেউ ছিল বলে। আমি বাইরের টেবিলে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর একজন মহিলা বেরিয়ে পাশ দিয়ে চলে গেল। মহিলাটি মাথার স্কার্ফ বেঁধে বেরিয়েছিল বলে ঠিক মুখ দেখতে পারলাম না, তবে খুব চেনা কেউ বলেই মনে হলো। আমি ভিতরে গিয়ে ঢুকলাম। ডাক্তার বিশ্বাস যেন আমায় দেখে নিজের ঘাম মুছলেন। কারণটা বুঝতে পারলাম না। রুমে বেশ ঠান্ডা, এসি চলছে, তার মধ্যে ডাক্তার বিশ্বাসের কপালে ঘাম। কি ব্যাপার ডাক্তার বিশ্বাস? আরে ইএস এলও। আমি জানতে এসেছিলাম গতকাল কি ঘটল। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আসলে কালকে আমি আপনার উপর একটা টেস্ট করেছিলাম। নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে একটা হিপনোটাইজ ব্যবহার করলে হয়, যেহেতু আপনার কেসটা অন্য তাই যন্ত্র ব্যবহার করতে হলো। কালকের টেস্টটা অনেকটা সাকসেসফুল বিক্স আপনি আমার প্রশ্নের অনেকটা উত্তর দিতে পেরেছেন। ঠিক যেমন আপনার বাড়ি বাংলাদেশের ফরিদপুরে, আপনি পরিবারের বড় ছেলে, আপনার 2 ভাই আর 2 বোন রয়েছে। আপনাদের গ্রামের বাড়িতে একটা ছোট ডোবা রয়েছে যেখানে আপনি আর আপনার ভাইরা স্নান করতেন। কিন্তু আশ্চর্য এটাই লাগলো, আপনার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, আপনি কোন উত্তর দিতে পারলেন না। এমনকি আপনার দুর্ঘটনা নিয়েও প্রশ্ন করলাম, সেটাতেও আপনি কিছু বললেন না। উদ্ধৃতি চিহ্ন। সে কি করে হয়? যদি ছোটবেলার এত পুরনো কথা মনে থাকে তবে দুর্ঘটনার কথা মনে নেই কেন? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ মিস অ্যানাল, আমি ডাক্তার, কোন বিজ্ঞানী নয় যে আপনার অতীতে গিয়ে সব কথা জানতে পারবো। আমি চুপ করে কিছুক্ষণ বসে রইলাম। ডাক্তার বিশ্বাসের কপালে বিন্দু বিন্দু ঘাম যেন বারবার আসছে। আপনি কাল বললেন না যে আমার কথাগুলো রেকর্ড করে রেখেছেন, ওটা পেতে পারি? সেটা তো আমার কাছে নেই মিস অ্যানাল, সেটা আমি ডিলিট করে দিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বিশ্বাস হলো না। বিশ্বাস যেন মিথ্যে কথা বলছে বা কেউ বলতে বাধ্য করছে। কিন্তু আমায় সত্যিটা জানতেই হবে। বাড়ি ফিরে এলাম। পূজা আমার জন্য আমার প্রিয় চিকেন স্যুপ বানিয়েছিল, আমি খেলাম। আজ আমার ওকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, তবে পূজাকে সরাসরি প্রশ্ন করলে তার উত্তর আমি পাবো না। তাই তাকে কাছে টেনে তার হাত দুটো নিজের হাতে চেপে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বললাম, পূজা, আমরা আজ কোথাও বাইরে যেতে পারি না? ডিনার করতে কোন রেস্টুরেন্টে? উদ্ধৃতি চিহ্ন। সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল, হয়তো ভাবলো আমি মজা করছি। তারপর সে খুব খুশি হয়ে গেল। আমি বললাম, শুধু তুমি আর আমি, আর কেউ না? উদ্ধৃতি চিহ্ন। পূজা বলল,
কেন আমাদের মেয়ে যাবে না? উদ্ধৃতি চিহ্ন। আমি তার কোমরে হাত দিয়ে বুকে মাথা রেখে বললাম, না, আজ শুধু তুমি আর আমি। উদ্ধৃতি চিহ্ন। সে রাজি হয়ে গেল। আজ আমি জানতে চাই অনেক কিছু, সমস্ত সত্যিটা, আর তার জন্য আমায় যত দূর যেতে হয় আমি যাব। সন্ধ্যের বেলা পূজা একটা নীল সিল্কের শাড়ি পরল। সত্যি সে অপরূপ সুন্দরী, তাকে সাজলে আরো বেশি রকমের সুন্দর লাগে। আমরা একটা ট্যাক্সি ভাড়া করলাম। প্রথমে আমরা সিনেমা হলে গেলাম, সেখানে অজানা একটা হলিউড সিনেমা দেখতে ঢুকলাম। এর কোন প্ল্যান ছিল না, জাস্ট এমনই। হলের ভেতরে দেখলাম কম বয়সী যুবক যুবতীদের ভিড় বেশি। আমাদের ওখানে বেমানান লাগছিল। আমরা দুজন গোটা সিনেমাটা দেখলাম। আজ কেন জানি না পূজাকে দেখতে সত্যি অন্যরকম লাগছে, ঠিক যেন কলেজে পড়া কোন মেয়ে এমন সিল্কের শাড়ি সে আগে পরেছে কি না খেয়াল নেই, তবে দারুণ সেক্সি লাগছে আজ। চোখ ফেরানো যাবে না এমন। আমি ওর পাশের সিটে বসে ওর চেয়ারের পেছনের দিক দিয়ে হাত দিয়ে ওর কোমরে স্পর্শ করলাম। পেছনের দিকে তাকানোর ভান করে ওর কানে মৃদু কামড় দিলাম। আমি জানি ওর শরীরে একটা কম্পন হচ্ছে, আর সেটা বোঝা যাচ্ছে ওর চোখ মুখ দেখে। একটা মুহূর্ত হলো যখন ও আমায় জড়িয়ে ধরতে চেয়েছিল, তবে ওর হাতটা চেপে ধরতে ও থেমে গেল। সিনেমা শেষ করে আমরা সামনের একটা রেস্টুরেন্টে ডিনার করলাম ওর পছন্দ মতন। খাওয়া শেষ করেই পূজা বাড়ি যাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কারণ মেয়ে ঘরে একলা। কিন্তু এখনই বাড়ি ফিরে গেলে হবে না, আমার সব প্ল্যান ভেস্তে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি রাস্তার কোণের অন্ধকারে ওকে টেনে নিয়ে ওর গালে আদর করে স্পর্শ করলাম। ওকে নেশা ভরা গলায় বললাম, আমরা একটা রাত বাইরে কাটাতে পারি না? কোন হোটেলের রুমে একে অপরের বুকে। পূজা যেন অবাক হলো, আর সেটা হওয়াই স্বাভাবিক, কারণ আমি মানুষটা একেবারেই এমন নয়। সে বুঝি আজ কলেজে পড়া তরুণ যুবতী হতে চাইল, সে মানা করল না। আমি কাছাকাছি একটা হোটেলে সিঙ্গেল বেডরুম ভাড়া করলাম। আমি আর পূজা চাবি নিয়ে 3 তলায় চলে গেলাম। রুমে ঢুকে সত্যি মনে হলো যেন একটা অন্য শহরে চলে এসেছি। এখানে ঘরের সাজসজ্জা সত্যি প্রশংসা করার মতন। পূজা আগেই হাতের ব্যাগটা খাটে নামিয়ে ফোনটা বের করে ঘরে ফোন করল। মেয়ের খবর না পেলে তার শান্তি নেই। চিন্তা আমারও হচ্ছিল, ভালোই হলো ফোন করে নিল। আমি ফোন চলাকালীন অবস্থাতেই পূজাকে আদর করতে শুরু করেছি। ওর ঘাড়ে ওর কানে চুমু খাচ্ছি, ওর বাঁ হাতটা পেছনের দিকে করে বেশ একটা আটকে দেওয়ার ভাব করে ওর পেটে হাত দিচ্ছি। পূজা আর বেশিক্ষণ কথা বলতে পারল না ফোনে। ফোনটা রেখে দিতেই আমি ওকে খাটে শুয়ে দিলাম, সঙ্গে আমিও ওর উপরে শুয়ে পড়লাম। আমরা একসাথে ঠোঁটে কিস করলাম। খাটের দুপাশে লাগানো লোকগুলো ওর দুদিকে হাতে লাগিয়ে ওকে বেঁধে দিলাম। হলিউড সিনেমায় এই দৃশ্য অনেক দেখেছি, কিন্তু আমি যেটা করলাম সেটাতে পূজা আশ্চর্য হলো না, বরং ভয় পেল। আমি ওকে আটকে দিতেই আমার আসল রূপে ফিরে এলাম। আমি জোর গলায় প্রশ্ন করলাম, তুমি কে? কেন আমার জীবনে ঢুকে পড়েছ? আর আমার পরিচয় কি? উদ্ধৃতি চিহ্ন। পূজা যেন অবাক, যেন কিছুই জানে না। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি আমার হাজবেন্ড আর আমি তোমার স্ত্রী। উদ্ধৃতি চিহ্ন। না না না, এটা মিথ্যে। তোমার স্বামী ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি হয়তো তার মতন দেখা কেউ, তবে আমি সে মানুষ নই। উদ্ধৃতি চিহ্ন। প্লিজ আমার হাতটা খুলে দেও, আমার ব্যথা লাগছে। না না, আজ আর তোমার মুক্তি নেই। তুমি অনেক এড়িয়ে গেছো আমায়, আজ তোমায় সব সত্যি বলতেই হবে। উদ্ধৃতি চিহ্ন। পূজা কান্না গলায় তার হাত ছেড়ে দেওয়ার বিনতি করতে লাগলো। এমন সময় কিছু একটা বলতে যাচ্ছিল পূজা, তখনই আমাদের হোটেলের রুমে কিছু অজানা মানুষ ঢুকে পড়ল। তাদের গায়ে কালো কাপড়, আমি তাদের কাউকেই চিনি না। এমন কি চেনার উপায়ও নেই, কারণ তারা তাদের মুখ ঢাকতে মাস্ক পরে রয়েছে। আমি বুঝে ওঠার আগেই দুজন পূজাকে ছাড়াতে গেল। আমি তাদের বাধা দিতে যেতেই আমার ওপর আক্রমণ করল তাদের একজন, সম্ভবত এদের লিডার। সে আমার দিকে বন্দুকে বাগিয়ে দাঁড়িয়ে। পূজা ছটফট করছে দেখে তার গলায় একটা ইলেকট্রিক শক দিয়ে তাকে বেহুশ করে দেওয়া হলো। আমি লিডারের দিকে ঝাঁপিয়ে বন্দুকটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে গেলাম, তবে ততক্ষণে একজন পেছনে থেকে আমাকেও গলায় ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে দিল। তারপর আমার খেয়াল নেই। মাথাটা যন্ত্রণা করছে, চোখ খুলে দেখা যাচ্ছে না। আমি জানি না আমি কোথায় আছি, এ স্থান সম্পূর্ণ অচেনা।
আসলে চেনা নাকি অচেনা বোঝাও যাচ্ছে না, কারণ এই ঘরে সামান্য একটা লাল আলো ছাড়া আর কিছুই নেই। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেটা বলার মতন কেউ নেই। কে বা কেন আমাকে এখানে নিয়ে এল আমি জানি না। চোখ খোলার পর থেকে আমি জল চাইছি, কিন্তু দেওয়া তো দূরের কথা, কেউ যে আমার ডাক শুনেছে সেটাও আমি জানি না। আমার গা হাতে বড্ড ব্যথা, তবে বুঝতে পারছি না আমার গায়ে কোন ক্ষত লেগেছে কিনা। আচমকা মনে পড়ল আমি হোটেলের রুমে একা ছিলাম না, সঙ্গে ছিল পূজা। তবে তার সঙ্গে কি করা হয়েছে? তাকে কি অন্য কোন রুমে রাখা হয়েছে? সে কি ভালো আছে? ঘরে এত অন্ধকার কেন? নাকি আমি অন্ধ হয়ে গেছি? আমি যেন আর কিছুক্ষণ থাকলে পাগল হয়ে যাব। হে ঈশ্বর, আমার রক্ষা করো। আবার কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, এ যেন মৃত্যু দুয়ার, আর আমি হয়তো বেঁচে ফিরতে পারবো না, আর আমি জানতে পারবো না যে আমার আসল সত্যিটা কি, কে আমি। আমার মাথার পেছনের দিকটা এখনো ব্যথা করছে, যেন ছিঁড়ে যাবে। আমি হাত দিয়ে মাথার পেছনটা ধরার চেষ্টা করলাম, কিন্তু উপায় নেই। আমার হাত বাঁধা, এতক্ষণ শরীরটা অসাড় হয়ে পড়ে আছে আমি বুঝতেও পারিনি। মাথাটা নামিয়ে ক্ষীণ লাল আলোতে নিচের দিকে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, ঠিক যেটা ভেবেছিলাম, আমার পা দুটো বাঁধা। যে বা যারা এইভাবে আমায় কষ্ট দিচ্ছে, এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার পর তার কি হবে সে আমি জানি না। হয়তো কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, কি বা করার আছে, সময়ের তো কোন হিসেব পাচ্ছি না। শুয়ে শুয়ে হাসপাতালে কাটানো সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। এখনো কি মালিনীর আমায় মনে পড়ে? হয়তো পড়ে না, তবে আমি তাকে মনে করি। তার এমন শিশুর মতন নিষ্পাপ হাসিটা, চোখের ওপর কালো কাজল হাতে ওকে আরো বেশি সুন্দর লাগে। সে সব যেন আমার চোখে গাঁথা। এই বয়সে এসে এখন এমন অনুভূতি হয়তো উচিত নয়। যদি সত্যি আমার বিয়ে হয়ে থাকে, যদি সত্যি পূজা আমার বিবাহিত স্ত্রী, তবে এমন হয়তো উচিত নয়, এসব ভুল। আর যদি এমন কিছুই নয়, এখনো আমি অবিবাহিত, এই সবই চোখের ভুল, তবে তো মালিনীকে ভালোবাসতে কোন আপত্তি নেই। আমি ফিরে যেতে চাই তার কাছে। হয়তো ঈশ্বর আমার কথা শুনেছে, কেউ যেন আমার অস্তিত্ব জানতে পেরে আমায় উদ্ধার করতে এসেছে। ওই তো কেউ যেন লোহার দরজার খিল খুলছে, এবার আমার মুক্তি, আমি ফিরে যাব বাড়ি। দরজা খুলল, চারদিকে উজ্জ্বল আলোয় আলোকিত, ঠিক যেন কোন আলোক রশ্মির সামনে চলে এসেছি। দুটো মানুষ আমার হাত দুটো ধরে টেনে উঠালো। তাদের মুখে মাস্ক পরা, উপায় নেই তাদের চেনার। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমার আনন্দ হওয়া উচিত নাকি রাগ দেখিয়ে এদের শাস্তি দেই। আমি তখন উজ্জ্বল আলোর মাঝে একটাই মুখ দেখার আশঙ্কা করছি, মালিনীকে। আমি চাই এমন অন্ধকার থেকে মুক্তির পর শুধুমাত্র আমার চোখের সামনে মালিনী থাকুক। এই নামের মেয়েটি আমার কাছে এসে দাঁড়াক, বরং আমার মুক্তির পেছনে এই নামটাই জড়িয়ে থাক। ঠিক যেন এ এক বিশাল শহর, নাকি কেউ গোটা শহরটাকে এক জায়গায় নিয়ে এসেছে। এত মানুষের ভিড়, ছেলে মেয়ে বুড়ো খুবই সবাই আছে, শুধু নেই যেটা, সেটা হলো রং। আমি কোথাও যেন কোন রং পেলাম না। সবাই একই ধরনের কাপড় পরে রয়েছে এখানে, শুধু এই মাস্কধারী লোকগুলো ছাড়া। এত কিছুর মধ্যে আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করতে চাইছি, কি জানতে চাই। আচমকা আমার পা দুটো থেমে গেল। আমি ঠিক দেখছি তো, নাকি এত সময় অন্ধকারে থাকার দরুন আমার মস্তিষ্ক কাজ করছে না? আমার চোখ বুঝি আর আসল নয়? আমি যাকে মনে প্রাণে চাইছিলাম সে আমার চোখের সামনে দাঁড়িয়ে। মালিনী, ডক্টর মালিনী আমার থেকে হাত 7 দূরে দাঁড়িয়ে। আমি জানি এই সময়টা এখানে থাকার কথা নয়, অত্যন্ত এই রকম একটা স্থানে তো কখনো নয়। তবে যাক, সে সব কথা থাক, কি কারণ এখন সামনে মালিনী, যাকে আমি চাই, যে আমায় চায়। আমি আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, ছুটে গিয়ে মালিনীকে বুকে জড়িয়ে ধরলাম। কোথায় যাবে না মালিনী? তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। পিছন থেকে দুজন মাস্ক পরা লোক ছুটে আমায় ছাড়াতে এর, কিন্তু মালিনী হাতের ইশারায় করতে ওর দূরে সরে চলে গেল। আমি জানি না এদের সঙ্গে মালিনীর কি সম্পর্ক, তবে এখন তো আমার এর কিছু চাই না। তবুও মনে প্রশ্ন উঠছে, ওরা কি আমার মালিনীকে চেনে? ছাড়ো, এই তো আমি, আর কোন ভয় নেই, আর কোথাও যাব না তোমায় ছেড়ে। উদ্ধৃতি চিহ্ন। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, এমন ভালোবাসার সুরে এই প্রথম আমার সাথে কথা বলল মালিনী। এর আগে কথা হয়েছে, তখন আমি হাসপাতালের পেশেন্ট আর সে ডাক্তার। আজ আমি শুধু আমি, আর মালিনী শুধু মালিনী হয়ে দাঁড়িয়ে।
আমি ওর দুটো গালে হাত দিয়ে চুমু খেলাম। অনেকগুলো চুমু, এটা আদরের চুমু, এটা প্রাণের চুমু। চুমু শব্দটা কেমন একটা লাগলেও এটা চুমু। আমি ওকে চুমু খেয়েছি এটাই বলবো। মালিনীর গালে, ঠোঁটে, চোখে, নাকে, কপালে। আমি সত্যি ভুলে গেছি যে আমি ক্ষুধার্ত, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে আর তার জন্য প্রাণ যাওয়ার জোগাড়। আমি ভুলে গেছি আমার হাতে এখনো একটা বাঁধন বাঁধা। আমি ভুলে গেছি আমার গায়ের বস্ত্র নোংরা হয়ে আছে, হয়তো তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সত্যি সে সব কিছুর কোনোটাই আমার খেয়াল নেই। আমি জানি না কতটা সময়, নাকি কটা দিন, নাকি আরো বেশি, গোটা একটা মাস আমি এই নরকের অন্ধকারে ছিলাম। আমি এই মুহূর্তে কিছুই জানতে চাই না, শুধু জানতে চাই এই মালিনী বলে মেয়েটাকে। এই হাসিটার কারণ হতে চাই, ওর শরীরের গন্ধে মিশে যেতে চাই। আর কিছু না, আর কিছু না। আর কোন ভয় নেই তোমায় আর আটকে রাখবে না কেউ। খটকা লাগলো মালিনী কি করে জানো যে আমায় আটকে রাখা হয়েছিল? আমি তো ওকে বলিনি। মালিনী তুমি এখানে কি করছো? আর এই জায়গাটাই বা কোথায়? তুমি আমার সঙ্গে এসো। একক উদ্ধৃতি চিহ্ন। মালিনী আমার হাত ধরে নিয়ে চলতে লাগলো, ঠিক যেমন ছোট্ট শিশু পথ হারিয়ে যাওয়ার ভয় মা আঙ্গুল চেপে চলে তেমন। আমি জানি না এরা কারা, কোথায় এসে পড়েছি আমি, আর জানিও না কি কি হতে চলেছে আমার সাথে। পথ সোজা নয়, আঁকা বাঁকা। মালিনীর যেন সব চেনা, ও যেন দীর্ঘকাল ধরে এখানেই আছে, যেন এই পথ ও রোজগার। চমক কাটল তখন যখন বড় একটা গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এটা একটা স্টুডিও আর কিছুই নয়। এই গোটা শহর সাজানো জায়গাটা একটা স্টুডিও প্লেস। তাই আমার এমন মনে হচ্ছিল এই মানুষগুলো আসল মানুষ নয়, সেজে রয়েছে। কিন্তু মালিনী স্টুডিওতে কি করবে? এত প্রশ্ন মাথায় ঘুরছে, এর উত্তর চাই। তাছাড়া আমি কতদিন না খেয়ে বসে রয়েছি, খিদের জ্বালায় প্রাণ চলে যাওয়ার জোগাড়। মালিনী আমি আর হাঁটতে পারছি না, আমার মাথা ঘুরছে। উদ্ধৃতি চিহ্ন। মালিনী আমার দিকে একবার তাকালো। এ মালিনী সে মালিনী নয়, অন্য কেউ। এমন চোখ মালিনীর হতেই পারে না। কি করে হলো তা আমি জানি না, তবে জানতে চাই। আমাদের থেকে হাত 5 দূরে দাঁড়ানো একজন মাস্ক পরা গার্ডকে ডাকলো মালিনী। ওনাকে নিয়ে যাও। আমি প্রশ্ন করলাম, কোথায় যাব আমি মালিনী? ওরা তোমায় ঠিক জায়গায় নিয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। আমি গেলাম। হে ঈশ্বর, আমি কোথায় এসে পড়েছি? এর চেয়ে হয়তো অনেক বেশি ভালো ছিল সেই নরক অন্ধকার। এর চেয়েও ভালো ছিল একটা সুস্থ সবল সংসার, স্ত্রী, কন্যা, বাবা, মা, আরো একটা সাদা ঘর। এটা আর 10টা ঘরের মতন নয়। গার্ড আমাকে দরজা দিয়ে ঘরের ভেতরে নিয়ে গেল। সারি সারি ছেলে মেয়ে বুড়ো বিছানায় শুয়ে, প্রত্যেকের হাতে স্লাইন এর নল। কয়েকজন সাদা ড্রেস পরা নার্স মুখে মাস্ক পরে তাদের সেবা করছে। আমার পা থেমে গেল। এটা কোন হাসপাতাল? না না না, হতে পারে না, হওয়া উচিত নয়। সামনে দাঁড়িয়ে থাকা একটা নার্স আমার হাত ধরে একটা খালি বিছানার দিকে নিয়ে গেল। এবার আমার প্রতিরোধ করার প্রয়োজন। না, আমি কিছুতেই এখানে নিজের চিকিৎসা করাবো না, আমায় বাইরে যেতে দেও। আমায় বাইরে নিয়ে চলো। একক উদ্ধৃতি চিহ্ন। আমি চিৎকার শুরু করলাম। ভেবেছিলাম বাকি পেশেন্টের ঘুম কাটাতে পারবো, কিন্তু কেউ উঠল না, এমনকি এক বিন্দু নড়ল না। অসার দেহ পড়ে রইল, যেন এরা কেউ বেঁচে নেই। আমায় প্লিজ মালিনীর কাছে নিয়ে চলো। আমায় প্লিজ নিয়ে চল। একক উদ্ধৃতি চিহ্ন। আমি কাতর কণ্ঠে বলে উঠলাম। কিন্তু আমি অভাগা, কেউ আমার কোনো কথা শুনল না। নার্স আমার হাতে একটা ইনজেকশন দিয়ে দিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার সেই শক্তি ছিল না যে আর কোনভাবে আক্রমণ করতে পারবো। পেটে আমার খিদে, শরীর আমার দুর্বল। সান্নাল যে আজ বেঁচে আছে তা তো থাকার কথা নয়। তবে ভালোই হতো যদি মারা পড়তো। তবে এখন কেন বাঁচার ইচ্ছে হচ্ছে? যা দেখছি সবই তো মিথ্যে। যে মানুষটাকে চাইছে সেও মিথ্যে, তবে আর কেন মিছে কষ্ট পাওয়া, বরং ঢের ভালো মৃত্যু। সকাল। ঘুম থেকে উঠে চোখ খুলে বিছানায় শুয়ে রয়েছে। হাসপাতালের বেডে মাথার সামনে বড় বড় মেশিন লাগানো। কানে একটা গো গো শব্দ আসছে। পাশ ফিরে দেখলো তার মতন একটা ড্রেস পরা লোক, যার মাথার অসংখ্য স্থানে স্টিকার সমেত পাইপ নল লাগানো। মানুষটা ঘুমের মধ্যে মুখ থেকে শব্দ করছে। 1 মিনিট, এই মানুষটাকে সান্নাল চেনে? হ্যাঁ চেনে, বরং খুব ভালো করে চেনে। এই মানুষটাকে সে মেয়েকে স্কুল ছাড়তে গিয়ে দেখেছে। সে এখানে এর কি করে?
সানাল আর কিছু ভাবতে চাইল না, মাথা ঘুরিয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। মনে মনে সে ঈশ্বরকে ডাকল, হে ঈশ্বর, একমাত্র তুমি পার আমায় এই বিপদ থেকে রক্ষা করতে। সানাল শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখল, সে আর মালিনী একটা সমুদ্র তটে ঘুরতে গিয়েছে, যেখানে লোকেদের ভিড় নেই, যেখানে নিময় বলে কিছু নেই, শুধুই সমুদ্রের ঢেউয়ের শব্দ আর মালিনী। ওরা একে অপরের হাত ধরে ঘুরে বেরোচ্ছে। এমন সময় সানাল এর মনে হলো যে একজন চাকুরিজীবী বা ব্যবসায়ী এর জীবন কত ভালো হয়। সকাল থেকে উঠে তাদের কত ব্যস্ততা, তাদের কত দায়িত্ব রয়েছে, অফিস পৌঁছে কাজ, আর কখন ছুটির ঘন্টা পড়ার অপেক্ষা। বাড়ি ফিরে স্ত্রী ছেলে মেয়ের মুখের হাসি দেখা। মনটা কেমন করে উঠল সানালের। কার জন্য মন কেমন করল? মালিনী নাকি পূজা? বা হয়তো এদের কারুর জন্য নয়, বরং একটা সাধারণ জীবনের জন্য হলো। আবার সেই প্রশ্ন উত্তর আর ভালো লাগছে না সানাল এর। এই বাকি জীবনটা ঈশ্বরের হাতে দিয়ে দিল আজ সে। যা হয় হোক, সে আর কাউকে ডাকবে না। দুপুরে একজন নার্স স্যুপ নিয়ে এল। সারাটা দিন না খাওয়ায় খুব খিদে পেয়েছিল, সে স্যুপটা বাচ্চা ছেলের মতন খেয়ে নিল। নার্স যখন আবার এসে ট্যাবলেট দিল, তখন সুযোগ বুঝে সানাল জিজ্ঞাসা করল, মালিনীকে একটু ডেকে দেবে প্লিজ? নার্স কোন উত্তর দিল না, হাতের ইশারায় দেখিয়ে দিল একটা বড় ক্যামেরা আমাদের উপর নজর রাখছে। নজর রাখা হচ্ছে আমাদের উপর, এই অসাড় মানুষগুলোর উপর। রাত অনেক হলো, কিছুতেই ঘুম আসছে না, শুধুই মন ছটফট করছে। এখানে কেউ কাউকে চেনে না, হেল্প চাইলেও করবে না, কারণ ক্যামেরা তাদের হাত বেঁধে দিয়েছে। এখান থেকে কেউ যদি বের করে নিয়ে যেতে পারে, তবে সে শুধুমাত্র মালিনী। সে একবার ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়লেই সে পালাবে, কিন্তু কি ভাগ্যে সে জানতে পারল যে একটা বড় ক্যামেরা তার পথ আটকে দাঁড়িয়ে আছে। যদিও সে দরজা দিয়ে পালিয়ে যেত, বাইরের গার্ড তার পথ আটকে দিত। হয়তো তাকে আবার কালো অন্ধকারে আটকে রাখত, হয়তো এবার এর কোনোভাবে মালিনীকে দেখতে পেত না। এই সব ভাবতে ভাবতেই হয়তো একটু তন্দ্রা এসেছে, এমন সময় একটা উষ্ণ হাতের ছোঁয়ায় ঘুম কেটে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর বন্ধুদেরও শেয়ার করে দিও।